বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে সাজানো টাইম টেলার্সের আজকের বিশেষ নিবেদন। বিকাশ সরকারের লেখা উল্টানো ফটোগ্রাফ। 1965 সালে পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের শহরতলি গাইড় কাটায় জন্মগ্রহণকারী বিকাশ সরকার খুব অল্প বয়সে কবিতা লেখা শুরু করেন। পরবর্তীকালে তিনি গল্প উপন্যাস রচনায়ও সফলতার সাথে হাতের চেষ্টা করেন। সম্প্রতি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে তার 3টি বই, বিষাদ বালক, অনন্ত ছুটর ও আনন্দ দোতারা। আজ আপনারা শুনছেন টাইম টেলার্সের দ্বিতীয় গল্প, বিকাশ সরকারের লেখা উল্টানো ফটোগ্রাফ। গোয়াটের কিছু বাড়িওয়ালা অত্যন্ত খারাপ প্রকৃতির, ভাড়াটাদের এতটুকু সুযোগ সুবিধা দেয় না, অকারণে দুর্ব্যবহার করে। ফলে 1 বছরে 2বার বাড়ি বদল করতে হলো আমাকে। ট্রান্সফার হয়ে কোচবিহার থেকে গুয়াহাটি আসার পরেই শুরু হয়েছে গৃহবিভ্রাট। প্রথম বাড়িটা ছাড়তে হয়েছিল বাড়িওয়ালার ছেলের উৎকট আওয়াজে পশ্চিমী গান শোনার তাণ্ডবে। সারাদিন কানের পাশে শব্দদূষণ চলে। আমার বই পড়া লাঠি উঠে গিয়েছে। ছেলেটি 12 ক্লাসে 3বার ফেল করেছে। চতুর্বারেও যে একই গতি হবে সেই বিষয়ে আর সন্দেহ কি। একদিন তাকে বললাম, ভাই গান শোনো সেটা ভালো কথা, শব্দটা একটু কম করো, আমার ডিস্টার্ব হয়। ছেলেটি পরিষ্কার জানিয়ে দিল, অসুবিধা হলে বাড়ি ছেড়ে দিন। আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। পরদিন ওর মা এসে আরও 2 কথা শুনিয়ে বললেন, এ মাসি বাড়ি ছাড়ুন, ভাড়াটে আবার এত বড় বড় কথা কিসের? ছেড়ে দিলাম। উঠলাম এই কাহিলি পাড়ার বাড়িতে। এখানে শব্দ টব্দ খুব একটা নেই, বেশ নিরিবিলি। আমি 2 মাসেই 13-14টা বই মগজে চালান করে দিয়েছি। কিন্তু সমস্যা হলো জলের। রানিং ওয়াটার বলে মাসে 200 টাকা বেশিই দিই, কিন্তু সকাল সন্ধ্যে যখনই কল খুলি না কেন টপ টপ করে 8-10 ফোঁটা জলের বেশি পাই না। সকালেও কল টিপে টিপে জল তুলি। সারাদিন ব্যাংকের লেজার সামনে সন্ধ্যাবেলা ফিরে এসেও ফের বালতি নিয়ে কলতলায় ছুটতে হয়। সেদিন খুব রাগ হলো। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে ডোরবেল টিপলাম। বাড়িওয়ালা বাইরে এসে বললেন, কি চাই? জল। জল? এইখানে এখন জল পাবেন কোথায়? 200 টাকা করে ফি মাসের জলের জন্য দিই, কিন্তু জল পাই 8-10 ফোঁটা। একদিন ও বালতি বলল না। সে কি মাসে, জল তো আমি রোজই দিচ্ছি, আরও তো ভাড়াটে আছে। ওই তারা তো কখনো কমপ্লেন করে না। চলুন আমার কিচেনে, 1 ফোঁটাও জল নেই। এখন রাত 8টা বাজে, এখন জল পাবেন কোথায়? আমরা জল দিই সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তার জল, জলের ব্যাপারে আমার কোনো কাপড় নেই। সে সময় তো আমি ব্যাংকে থাকি, জল ধরবো কী করে? কখন কাকে ধরবেন আর কখন কাকে ছাড়বেন সেটা তো আপনার ব্যাপার। জল ধরার জন্য লোক রাখুন, নইলে ঘর ছাড়ুন, আমি কালই টুলেট লাগিয়ে দেবো। পরদিনই গেটে টুলেট লেখা ছোট্ট বোর্ডটা ঝুলছে দেখতে পেলাম। লোকটির অসভ্যতায় আমি স্তম্ভিত। কেমন মানুষেরা! ব্যাংকে সকলেই আমার চেয়ে বয়স্ক। বন্ধু বলতে শুধু সায়ন। ওকে সব কথা খুলে জানালাম। মুখই দেখতে ইচ্ছা করছে না এদের। আজই পেলে আজই এই নরক ছাড়ব। সায়ন বলল, দেখি কি করা যায়। পরদিন বলল, কাহিলিপাড়ার আশেপাশে কোথাও ঘর পেলেই তোমার সুবিধে। ওখান থেকে ব্যাংকটা কাছে, কিন্তু একান্তই যদি না পাও তাহলে আমাদের বাড়িতে একটা রুম আছে, খুবই ছোট রুম, সঙ্গে ছোট একটা কিচেনও। ওটাই উঠতে পারো। সেক্ষেত্রে তোমাকে একটু বেশি জার্নি করতে হবে। তুমি একবার ফাঁক বুঝে দেখে এসো। আমার তখন যা পায় তাই খাই অবস্থা। বললাম, দেখা দেখির কি আছে, তুমি আছো তো, চিন্তা কি? সায়ন বলল, না না, দেখে নেওয়া ভালো, পরে এই রুম নিয়ে না আবার বন্ধুত্ব বিচ্ছেদ হয়। আমি ঠিকানা লিখে দিচ্ছি, তুমি এক ফাঁকে গিয়ে দেখে এসো। আমি তো কাল ডিব্রুগড় চলে যাচ্ছি। আমার বোন সোহাকে তো চেনই, আমি বলে রাখবো, তুমি নিশ্চিন্তে দেখে এসো।
ও একটা কাগজে ওদের পাঞ্জাবি বাড়ির ঠিকানাটা লিখে দিল। এমনই কপাল, ঠিক পরের দিনই আমাদের সিকিউরিটি গার্ড শ্রীকান্ত কলিতা একটা বাড়ি দেখিয়ে আনলো ব্যাংক ছুটির পর, এবং সেটা কাহিলি পাড়াতেই। সবচেয়ে সুখের কথা এই যে বাড়ির মালিকও বাড়িতে থাকেন না। আমার বেশ পছন্দও হলো, কিন্তু সেটা এক্ষুনি পাওয়া যাবে না। বর্তমানে যে বাড়িটি আছে সে চলে যাবে 30শে ডিসেম্বর। আমি 1 জানুয়ারিতে সেখানে ঢুকতে পারবো। শ্রীকান্তকে বললাম, সবই তো হলো শ্রীকান্তদা, কিন্তু সায়নকে বলি কি করে? বেচারা খুব খারাপ ভাববে আমাকে। শ্রীকান্ত বলল, এক কাজ করুন, আপনি কাল পরশু গিয়ে দেখে এসে বলুন যে ঘরটা আপনার পছন্দ হয়নি। ব্যাস, সায়নবাবু খুব ভালো মানুষ, উনি রাগ করবেন না। 2 দিন অবশ্য যাওয়া হলো না। আসলে শ্রীকান্ত দেখানো বাড়িটা এত মনে ধরেছে যে অতদূর পাঞ্জাবি বাড়ি যেতে ইচ্ছা করছে না। কিন্তু সেদিনই ডিব্রুগড় থেকে সায়নের ফোন এলো। তোমার খারাপ কিছু হয়নি তো? এখনো রুমটা দেখতে গেলে না যে? আমি অজুহাত খাড়া করি, আসলে এত টায়ার্ড থাকি না, কি বলবো। সায়ন বেশ রাগ করে বলল, তাহলে না করে দাও, আমার কাউকে না কাউকে ভাড়া তো দিতেই হবে। সায়নের ক্ষোভ বুঝে বলি, ঠিক আছে, আজই যাব। সায়ন বলল, দেখে নিতে দোষ কি? পছন্দ না হলে নেবে না। যাওয়ার আগে 22237445 এই নম্বরে ফোন করে সোহাকে জানিয়ে দিও। ব্যাংক থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে এলো। ব্যাগ থেকে সোয়েটার বের করে পরে নিলাম। তারপর মোবাইল থেকে সায়নের বাড়ির নম্বরে রিং করলাম। রিসিভার যিনি তুলেছেন তার গলার স্বর বেশ বয়স্ক, একটু ভারীও, কিন্তু ভাঙা ভাঙা। ছোঁয়া আছে? শোয়া তো নেই, ও একটু মায়ের সঙ্গে প্রাগজ্যোতি কালচারাল কমপ্লেক্সে গিয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে। আপনি কে বলুন তো? আমি বিতত মজুমদার, সায়নের কলিগ, বন্ধু। বিতত? হ্যাঁ, তোমার কথা তো সায়নের কাছে খুব শুনি। তোমার তো একটা রুম দেখতে আসার কথা ছিল। আপনি? আমি সায়নের বাবা। নমস্কার কাকাবাবু, আসলে আমি আজই যেতে চেয়েছিলাম। এসো না, শোয়া নেই তো কি হলো, আমি দেখিয়ে দেব, তবে চা করে খাওয়াতে পারবো না। ভদ্রলোক খুব হাসলেন। পল্টন বাজার থেকে পাঞ্জাবি বাড়ি যেতে 1 ঘন্টা লেগে গেল। বাস থেকে যখন নামলাম তখন সন্ধ্যে 7টা। শীতকালে 7টা মানে বেশ রাত, তাও আবার গুয়াহাটি। এখানে রাত 9টা হলেই সব দোকানের ঝাঁপ পড়ে যায়। বোমাবাজির ভয়ে রাস্তা শুনশান হয়। শহর চলে যায় আর্মি, সিআরপিএফ আর পুলিশের দখলে। গুয়াহাটির এই শহরতলিটা এমনিতেই বেশ নির্জন। একটা অন্ধকারচ্ছন্ন ভাবও আছে, ফলে গা ছমছম করে আমার। ঠিকানা অনুযায়ী স্টপ থেকে 2 গলির পরেই রাজুরাবা পথ। রাজুরাবা নিশ্চয়ই কোনো বড় মাপের মানুষ, কিন্তু তার নামাঙ্কিত পথটি ভাঙাচোরা, কঙ্কালসার, যত্রতত্র খানাখণ্ড। স্ট্রিট ল্যাম্প একটাও নেই, বেশ অন্ধকার, লোক শূন্য। দুপাশে নম্বর দেখে দেখে এগিয়ে যাচ্ছে। বাঁকের মুখে হঠাৎ এক ছায়ামূর্তি। ভদ্রলোককে ডেকে বললাম, দাদা, সায়ন চক্রবর্তীর বাড়িটা চেনেন? অন্ধকারে ভদ্রলোকের চেহারা বোঝা যাচ্ছে না, শুধু কণ্ঠস্বর শোনা গেল। ব্যাংকে চাকরি করে তো? আমি হ্যাঁ বলায় ভদ্রলোক বললেন, এখান থেকে ঠিক 4 নম্বর বাড়িটা। গেটে লেখা আছেন দেখবেন চক্রবর্তী নিবাস। গেটের দুপাশে 2টো পাইন গাছও আছে। ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে আশ্বস্ত হলাম এই ভেবে যে যাক, বাড়িটা পাওয়া গিয়েছে অন্তত। অন্ধকারে তো বাড়িগুলোর নম্বর পড়াই যাচ্ছে না। এ পাড়ায় মনে হচ্ছে এখন লো ভোল্টেজ চলছে। গুয়াহাটিতে এটা প্রায় হয়। ইলেকট্রিসিটি থাকে, কিন্তু ভোল্টেজ এত কম থাকে যে বাল্বগুলো টিমটিম করে জ্বলে।
ইলেকট্রনিক চোখ ছাড়া এই শহরে টিউবলাইট জ্বলেই না, কিন্তু 4 নম্বর বাড়িতে এসে দেখা গেল সেটা ঘুরঘুরটি অন্ধকারে ঢাকা। অথচ দুপাশে দুটো বাড়িতেই মৃদু আলো আছে। সেই আলোতেই গেটের ওপর আবছা লেখা দেখলাম চক্রবর্তী নিবাস। তবে পাইন গাছ দুটোকে আলাদা করে চেনা যাচ্ছিল না, মনে হচ্ছিল অন্ধকারে দুটো উঁচু স্তূপ। গেট খুলে ভেতরে ঢুকলাম। বেশ বড়সড় বাড়ি, সুরকি দেওয়ায় রাস্তার দুপাশে ফুল গাছ, প্রশস্ত বারান্দায় দুপাশে অনেক টব, সেসবে নানা গাছগাছালি গুল্ম। অভ্যাসবশত ডোরবেলটা টিপে দিলাম, যদিও পর মুহূর্তে ধাক্কা দিতে দিতে ডাকলাম, কাকাবাবু, ও কাকাবাবু। 2-3 বার ধাক্কা দেওয়ার পরেই দরজাটা খুলে গেল। মাংকি ক্যাপ মাথায়, পরনে পাজামা, গায়ে জড়ানো একখানা নাগা শাল। কাকাবাবু বেরিয়ে এলেন। কে বিতা তো এসে গিয়েছ? হ্যাঁ কাকাবাবু, পাক্কা 1 ঘন্টা লাগলো সিটি বাসে। এসো এসো, একটু বসে নাও। ড্রয়িং রুমটা বেশ বড়, সায়নের রুচি আছে বলতে হবে। মোটা বেশ লম্বা একটা মোমবাতি জ্বলছে। আমি সোফায় বসে পড়লাম, একটু ক্লান্তও বোধ করছিলাম। কাকাবাবু উল্টো দিকের সোফায় বসলেন। চেয়ারটা বেশ সুন্দর, মুখটা অসম্ভব ফর্সা, ক্লিনসেপ, তবে কেমন যেন একটা বিষাদ মাখানো সেই মুখমণ্ডল। আমি ঘরটা দেখছিলাম। দেওয়াল ঘেঁষে বড় টিভি, পাশে ফ্লাওয়ার বাস, পূব দেওয়ালে 2খানা পেন্টিং, দক্ষিণ দেওয়ালে একটা ফটো উল্টে রাখা। কেন কে জানে? উল্টে না রেখে ফটোখানা সরিয়ে ফেললেই তো হয়। মিছিমিছি ফটোটা উল্টে রেখে ঘরের সৌন্দর্য নষ্ট করার মানে কি? কাকাবাবু কণ্ঠস্বরটা কেমন যেন খসখসে, একটু হাঁপানির ভাবও আছে মনে হয়। উঠে দাঁড়িয়ে বললেন, তোমাকে তো বাপু কিছু খাওয়াতে পারবো না, কিচেনের ব্যাপারে আমি বড়ই অজ্ঞ। না না, খাওয়ার কি আছে? শোয়ার ওর মা থাকলে অবশ্য তোমাকে না খাইয়ে ছাড়তো না। ওদের ফিরতে ফিরতে অন্তত 10টা বাজবে, তখন তুমি আর কাহিলিপাড়ায় ফিরতে পারবে না। কাকাবাবু কণ্ঠস্বরটা কেমন যেন খসখসে, একটু হাঁপানির ভাবও আছে মনে হয়। উঠে দাঁড়িয়ে বললেন, চলো ঘরটা আগে দেখিয়ে আনি, তারপর দুদণ্ড কথা বলা যাবে। রিটায়ার্ড জীবন তো, কেউ এলে ভালো লাগে। তুমি মোমটা নিয়ে আমার পিছু পিছু এসো। আমি মোমবাতি নিয়ে কাকাবাবুকে অনুসরণ করলাম। ফের বারান্দায় এসে পূব দিকে সিঁড়ি বেয়ে নেমে একটু টান নিয়ে মূল বাড়ির পেছন দিকটায় একটা ছোট্ট কামরায় দরজা ঠেলে ঢুকতে হলো। কাকাবাবু ভেতরে গিয়ে আর একটি দরজা খুলে বললেন, এটা কিচেন। রুমগুলো ছোটই, তবে একা থাকার পক্ষে যথেষ্ট। কথাটা মিথ্যে নয়, ছোট কিন্তু চমৎকার ঘর। কিচেনটাও দারুণ, বড়সড় 4 পাল্লার কাচের জানলার ওপারে মনে হয় সবজি ক্ষেত। অন্ধকারে সাদা ফুলকপিগুলো জেগে আছে। কাকাবাবু হাসলেন। ইলেকট্রিসিটি থাকলে ভালো মতো সব দেখতে পারতে। পছন্দ হলো? বেশ তো, আমার পরম শান্তি। ফের কাকাবাবুর পিছু পিছু ড্রয়িং রুমে ঢুকে মোমটা রেখে সোফায় বসলাম। উল্টানো ফটোটাই শুধু বড় দৃষ্টিকটু লাগছে। কাকাবাবু উল্টো দিকে মুখোমুখি বসে লাল ও কালো স্ট্রাইপের চাদরখানা ভালো মতো জড়িয়ে নিয়ে বললেন, ঘরটার সম্পর্কে সায়ন তোমাকে কিছু বলেনি? বলেছে কি? অ্যাটাচ বাথ নেই বাথরুম পেছন দিকে, তবে ওটা কোনো সমস্যা হবে না। না না, তা নয়। কোনো উপদ্রবের কথা বলেনি? আমি একটু মনে করার চেষ্টা করলাম। না, সায়নের সঙ্গে বস্তুত ঘরটা নিয়ে কোনো কথা হয়নি। ও শুধু দেখে যেতে বলেছিল। আমি একটু চিন্তিতও হলাম। কাকাবাবু ফের প্রশ্ন করলেন, কিছুই বলেনি? না তো। এটা সায়ন খারাপ করেছে। আগেভাগে বলে দিলে তো আর ঝামেলা হয় না। তাছাড়াও তো তোমার বন্ধুও বটে।
আমি একটু দ্বন্দ্বে পড়লাম। কি হতে পারে? কিসের উপদ্রব ওখানে? জিজ্ঞাসা করলাম, কিসের উপদ্রব একটু খুলে বলুন তো কাকাবাবু। তুমি ভূত বিশ্বাস করো? মানে অতৃপ্ত আত্মায় বিশ্বাস আছে? আমি এবার হেসে উঠি শব্দ করে। তারপর হাসতে হাসতে বলি, না কাকাবাবু, আমি হাই স্কুল থেকে ওসব ডরাই না। কেন, ও ঘরে ভূত প্রেত কিছু আছে নাকি? কাকাবাবুর মুখখানা সহসাই ফ্যাকাশে, বিবর্ণ আরও সাদা হয়ে এলো। আমার এই সশব্দ হাসি তিনি খুব একটা পছন্দ করলেন না বলে মালুম হলো। তার কঠোর মুখমণ্ডলই তার প্রমাণ। ওই কর্কশ মুখ আর স্বতন্ত্রস্থ চোখের দিকে তাকিয়ে ঠোঁটের হাসি লুকিয়ে ফেললাম। কাকাবাবু একটু ঝুঁকে বললেন, হ্যাঁ, ওই ঘরে ভূত আছে। 5টা ভাড়াটে পালিয়েছে। ও ঘরেই ভূত কেন? মানে এই ঘরেও তো থাকতে পারত। ওই ঘরের ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন এক ভদ্রলোক। ক্যান্সারই হয়েছিল তার। ডাক্তাররা জবাব দিয়েছিলেন আর বেশি দিন বাঁচবেন না তিনি। ভদ্রলোক পরদিনই ফাঁসিতে ঝুলে পরিবারকে অযথা অর্থব্যয়ের আশঙ্কা থেকে মুক্ত করে যান। কিন্তু তারও কিছুই কামনা বাসনা ছিল, তাই রোজ তিনি ওই ঘরে আসেন। ভাড়াটারা তাকে দেখতে পায় আর দেখলেই পালায়। ভেবেছিলাম সায়ন তোমাকে ঘটনাটা জানিয়েছে। এখন দেখছি তুমি কিছুই জানো না। এই প্রথম আমার শরীর শিহরিত হলো। ভূত প্রেতে আমার বিশ্বাস নেই, কিন্তু ফাঁসিতে ঝুলছে এইসব দৃশ্য হিসেবে এটা অত্যন্ত ভীতিকর। কাকাবাবু ঘটনাটা বলে আমাকে রীতিমতো স্বতন্ত্রস্থ করে দিলেন। সায়নের উপর খুব রাগ হলো আমার। এত বড় ঘটনাটা ওর কি জানানো উচিত ছিল না? আমি একটু ঘোরের মধ্যে পড়ে গিয়েছিলাম। কাকাবাবু উঠে দাঁড়ালেন। আমি তার দিকে তাকালাম। দেওয়ান ঘড়িটা দেখিয়ে তিনি বললেন, 9টা বাজতে চলেছে। তুমি এখন বেরিয়ে পড়ো, এরপর বাস পেতে ঝামেলা হবে। পাঞ্জাবাড়ি থেকে কাহিলিপাড়া পর্যন্ত কোনো অটোরিক্সাও তুমি পাবে না। আমি উঠে দাঁড়ালাম। বারান্দায় এসে তিনি ফের বললেন, ঘরটা নেওয়ার আগে ভেবে দেখো, তুমিও আমার সন্তানের মতোই। জেনে শুনে তোমাকে বিপদে ফেলতে চাই না। কাকাবাবুর ভেতরে ঢুকে গেলেন। দরজা বন্ধ হলো। আমি গেট খুলে বাইরে আসতেই বারান্দা আর গেটের দুপাশের বাল্ব জ্বলে উঠল। তবে ঘরটা তখনও অন্ধকার। হুটোপুটি করে বাস স্টপে এসে শেষ বাসটাই চাপলাম। খুব শীত করছিল তখন। কদিন বাদে ব্যাংকে গিয়ে দেখি সায়ন হাজির। আমাকে দেখেই মুখ ঘুরিয়ে নিল। আমি ওর ঘাড়ে হাত রেখে বললাম, কি হলো, মুখ বেজার কেন? কারো উপকার করতে নেই, তোমাকে তো নয়। কি হয়েছে বলবে তো? 7 দিনেও তোমার ঘর দেখার সময় হলো না। ঘর তো আমি দেখে এসেছি, চমৎকার ঘর। সায়ন ঘড়ি মুখোমুখি বসে বলল, দেখে এসেছ মানে? তুমি দেখিয়ে এলে সোহা কি লত না? শোয়া তো তখন ছিল না, কাকিমাও ছিলেন না। ওরা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে গিয়েছিলেন প্রাগজ্যোতিতে। কাকাবাবুই ঘরটা ঘুরিয়ে দেখালেন। অনেকক্ষণ গল্প গুজবও হলো। কাকাবাবু মানে? মানে তোমার বাবা। তুমি কিন্তু অবিকল তোমার বাবার মতোই দেখতে। সায়ন চুপ করে থাকলো। আমি বুঝলাম ফাঁসিতে মারা যাবার ঘটনাটাই ওকে চুপ করিয়ে রেখেছে। তুমি কিন্তু একটা খুব খারাপ কাজ করেছো সায়ন। কি খারাপ কাজ? ওই ঘরে একজন ফাঁসিতে মারা গিয়েছে, তা আমাকে বলনি কেন? ভূতে আমি ভয় পাই না, কিন্তু দৃশ্য হিসেবে ঝুলন্ত মৃতদেহ তো আদৌ মজার ব্যাপার নয়। কাকাবাবু বললেন বলেই জানলাম। সায়ন চোখ বিস্ফারিত করে বলল, বাবা বলেছেন এসব? ওই ফাঁসিতে মারা যাওয়ার কথা? হ্যাঁ, ভদ্রলোকের ক্যান্সার ছিল। ভেরি স্যাড ইনসিডেন্ট। সায়ন আর কথা বলল না। মনে হলো খুব লজ্জিত। ও ক্যাশ কাউন্টারে গিয়ে ঢুকল। সারাদিন আর সায়নের সঙ্গে এ ব্যাপারে কথা হয়নি। ব্যাংকে খুব ভিড় ছিল। প্রচণ্ড চাপ গেল সারাদিন। ছুটির পর বাইরে বেরিয়ে সায়ন বলল,
চলো, আমার বাড়ি যাবে? এখন না না, আই ফিল সো টায়ার্ড। চলোই না, তোমাকে একটা জিনিস দেখাবো। কি, ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ নাকি? আমি হাসতে থাকলাম। ও কঠোর হয়ে বলল, ঠিক তাই, চলো। ও জবরদস্তি করে আমাকে বাসে তুলল। পাক্কা 1 ঘন্টার পর পাঞ্জাবি বাড়িতে এলাম। ও বলল, এবার আমাকে বাড়িতে নিয়ে চলো, দেখি সত্যিই তুমি এসেছিলে কিনা। সায়ন আমার কথা বিশ্বাস করছে না দেখে হেসে বললাম, আশ্চর্য, তুমি আমার কথা বিশ্বাস করছো না এখনো? ঠিক আছে, চলো। আমি রাজুরাবা পথে ঢুকতে ঢুকতে বললাম, ওই মোড়ের পর 4 নম্বর বাড়িটা তোমাদের, নাম চক্রবর্তী নিবাস। তোমাদের ড্রয়িং রুমের টিভিটা বড় মাপের, তার পাশে ফ্লাওয়ার বাস। পূব দিকের দেওয়ালে বড় সড়ো 2টো পেন্টিং। শিল্পীর নাম অবশ্য মোমের আলোয় দেখা যায়নি। তোমার বাবা পরনে ছিল ব্রাউন মাঙ্কি ক্যাপ, নাগা লাল কালো শাল, সাদা পাজামা। আর হ্যাঁ, দক্ষিণের দেওয়ালে একটা ফটো ঝুলছিল, সেটা উল্টো রাখা। এর কারণ কি? সায়ন ততক্ষণ কথা শুনছিল, এবার চমকে বলল, উল্টে রাখা কোনো ফটোই ড্রয়িং রুমে নেই। ফটো কি কেউ উল্টে রাখে? দরজা খুলে দিল সোয়া, চোখ নাচিয়ে বলল, বাবা, এতদিনে আসার সময় হলো? সায়নের পিছু পিছু ড্রয়িং রুমে ঢুকলাম। দক্ষিণের দেওয়ালের ফটোটা ছিল যথাস্থানে, তবে আজ আর উল্টানো নেই, রীতিমতো যত্ন করেই দেওয়ালে টাঙানো। লক্ষ্য করলাম ছবিটা কাকাবাবুর, সুন্দর মুখশ্রী, ক্লিনসে। তিনি হাসছেন, ছবির ওপর চন্দনের আলিঙ্গন। আমি সামনে গেলাম। ছবির নিচে লেখা জন্ম 12/7/1945 এবং মৃত্যু 20/12/2000। আমার সমস্ত শরীর শিউরে উঠল। আমার চোখ যেন ঠেলে বেরিয়ে আসবে। আমি চোখ সরিয়ে নিয়ে ধপ করে সোফায় বসে পড়লাম। সায়ন আমার পাশে বসে পড়ল। ওই ঘরটায় আসলে বাবাই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন। তুমি সাহসী, তাই বলার প্রয়োজন মনে করিনি, কিন্তু বাবা এসেই সব তোমাকে খুলে বলে গিয়েছেন। আমি সায়নের পরের কথাগুলো আর শুনতে পাইনি। শুধু একটা তীর তীরের চোরা হিম শীতল স্রোত আমার শির ধারা বেয়ে নেমে গেল এক অজানা ভৌতিক অতলের দিকে।